মুখ্যমন্ত্রীর এই প্ল্যান ABCD যাই ছিল এই অযোগ্যদের জন্যই ছিল। যোগ্যদের জন্য তার কোনো প্ল্যান ছিল না। এই চোরগুলোকে বাঁচানোর জন্য সেদিনকে যদি 8,000-কে বের করে দিত, আজকে 26,000 বলি হতো না, মানে পুরোটা বাদবাকিটা থেকে যেত। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা করেননি। সব দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ যেন শাস্তি না পায়, এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বলে। সার্ভিস জুরিসপ্রুডেন্স কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকম, এটা ওই সেন্টিমেন্টে চলে না। 31 লক্ষ পরীক্ষার্থী, 31 লক্ষ পরীক্ষার্থীর পরিবার, প্রত্যেকটা পরিবারে 5 জন করে থাকলেও কত হয়? প্রায় 1.5 কোটি। 1.5 কোটি মানুষের সাথে যে অত্যাচারটা হলো তার হিসাব পেকে দেবে। এই চিহ্নিত চোরগুলোকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে? না আমি দেখবো কারোর চাকরি যাবে না, ওরা চাকরি চোর, ওরা চোরকে চোর বলুন, যাবে না মানেটা কি? এদেরকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেবেন তিনি বলেছেন, তার মানে কি? মানে অন্যান্য ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে, যারা আন্দোলন করছে, ইতিমধ্যে যোগ্যতা লাভ করেছে, বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষাগুলো দিচ্ছে, তারা চাকরি পাচ্ছে না। চিহ্নিত চাকরি চোর, যাদের চাকরি সুপ্রিম কোর্ট খেয়ে নিয়েছে, তাদেরকে নাকি অন্য ডিপার্টমেন্টে দেবে। 31 লক্ষ পরীক্ষার্থী নয় কিন্তু, এবার বুঝে নাও। আজকের দিন পর্যন্ত যারা কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করেছে, যাদের কোয়ালিফিকেশন আছে, তারা সবাই পরীক্ষা দেবে। তারা সবাই যদি পরীক্ষা দেয়, পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু ওই মানে 31 লক্ষ ডাবল হতে পারে, তার থেকেও বেশি হতে পারে, 60 লক্ষ 70 লক্ষ হতে পারে। তোমার চ্যানেল যারা দেখছে, সব ছাত্রছাত্রীরা দেখছে, সব পরীক্ষার্থী, নতুন পরীক্ষার্থী, আবার যারা দেবেন, যারা এতদিন বঞ্চিত ছিল, তাদেরকে একটা জিনিস আমার বলার আছে, না সেই বিখ্যাত আইনজীবীটাকে খুঁজুন যার জন্য 8,000 চাকরি বাতিল, 26,000 গেল 1 নম্বর। আর এই সুপ্রিম কোর্টের অর্ডারের পর তিনি বললেন কোনো প্রবলেম নেই, যারা পরীক্ষা দিয়েছিল তারা আবার পরীক্ষা দেবে, কোনো অসুবিধা নেই। তার আইনের জ্ঞান সম্পর্কে তাকে প্রশ্ন করুন একটু গিয়ে। মুখ্যমন্ত্রী প্ল্যান ABCD বলেছিলেন তো, অনেকে বুঝতে পারেননি। এই ABCD প্রত্যেকটা প্ল্যানই ছিল হচ্ছে অযোগ্যদের জন্য। মানে কিরকম ভাবে বলছি, ফর এক্সাম্পল, এই অযোগ্যদের বাঁচানোর জন্যই তো পুরো ব্যাপারটা হলো। মুখ্যমন্ত্রীর কাছে দুটো রাস্তা ছিল, হয় পুরো একটা গোলমাল করে দিয়ে, গুলিয়ে টুলিয়ে দিয়ে পুরো প্যানেলটাকে বাঁচিয়ে দেওয়া, যে চেষ্টা তিনি করেছিলেন, অথবা পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া। এই দুটো ক্ষেত্রে কোনো একটা হলে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা বাইরে আসতো না। সেটা যদি বাইরে না আসতো, তাহলে টাকা ফেরত দেওয়া বা কারা অ্যাকচুয়ালি চোর পয়েন্ট আউট করা যেত না। এবং মুখ্যমন্ত্রী গোলানোর চেষ্টা করলেন, সেখানে তিনি সাকসেসফুল। এবার কিন্তু অযোগ্যদের যেগুলো পয়েন্টেড অলরেডি হয়ে গেছে, তাদের থেকে তো টাকা নিয়ে চাকরি দিয়েছেন তিনি, টাকা যদি ফেরত চায়, মুখ্যমন্ত্রী যা বুঝলাম হাইকোর্টকে ভয় পান না, সুপ্রিম কোর্টকে ভয় পান না, তিনি মনে হয় কনজিউমার কোর্টকে ভয় পান। কেন? তো টাকা দিয়ে মাল কিনেছে, মাল যদি খারাপ হয় টাকা ফেরত চায়, কনজিউমার কোর্টে মামলা করে। তাই জন্য এদের কথা কাঁদছে, ভেবে কাঁদছে। দেখো অদ্ভুত জিনিস, দেখো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলেছিল 8,000 চাকরি বাতিলের কথা, সেটাকে মেনে নিলে কোনো ঝামেলা ছিল না, 8,000 চিহ্নিত। সেটাকে চ্যালেঞ্জ করে ডাইরেক্ট গেল সুপ্রিম কোর্টে, বললো কাউকে শোনানো হয়নি, কাউকে শোনা হয়নি, ফেরত আসলো মামলা। ডিভিশন বেঞ্চে প্রত্যেকজন নোটিশ পেলো, শোনা হলো, শোনার পরে পুরো প্যানেলটা বাতিল হলো। সুপ্রিম কোর্টে আবার গেল, রায় এক থাকলো। বলছি এই চোরগুলোকে বাঁচানোর জন্য সেদিনকে যদি 8,000-কে বের করে দিত, আজকে 26,000 বলি হতো না, মানে পুরোটা বাদবাকিটা থেকে যেত। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা করেননি। সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত 20টা চান্স পেয়েছে সরকার এবং কমিশন। এই 20টা চান্সের যোগ্য অযোগ্য লিস্ট তারা বলতে পারতো, তারা বলেনি, কারণ যোগ্য অযোগ্য লিস্ট বলে কিছু নেই। আজকের দিনে যদি বলা যায় অযোগ্য বলতে গেলে ওই 31 লক্ষ পরীক্ষার্থী, তাদের সবাইকে অযোগ্য বলতে হবে। যোগ্য বলতে গেলে ওই 31 লক্ষ পরীক্ষার্থী, সবাইকে যোগ্য বলতে হবে। কারণ কে যোগ্য কে অযোগ্য তার কোনো মানদণ্ড বা হিসাব নেই। এটা সরকারের ভুল, সরকারের প্রশাসনিক দপ্তরে যদি আমি ধরি, প্রশাসনিক দপ্তরের লোক যদি দুর্নীতি করে, যদি সরকার দুর্নীতি করে, তার সাধারণ মেরিট যাদের রয়েছে, যারা সত্যি রাত দিন পরিশ্রম করে একটা পরীক্ষা বসাতো, চারটিখানি ব্যাপার নয়, তাদেরকে কেন ফল ভোগ করতে হবে? মুখ্যমন্ত্রী বলছে ফল আমরা তো, আমাদের জন্য তো আপনাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে না, পরীক্ষা দিতে হচ্ছে যারা মামলা করেছে তাদের। পরীক্ষা দিতে হচ্ছে তৃণমূলের জন্য, পরীক্ষা দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিপুল পরিমাণে যে দুর্নীতি হয়েছে তার জন্য। দেখো তুমি যে কথাগুলো বললে না, শুনতে খুব ভালো লাগে, কিন্তু এটা হচ্ছে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কথা। মানে সব দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ যেন শাস্তি না পায়, এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বলে। সার্ভিস জুরিসপ্রুডেন্স কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকম, এটা ওই সেন্টিমেন্টে চলে না। যারা বলছেন যে আইনজীবীদের জন্য হয়েছে, এর জন্য হয়েছে, হ্যাঁ আমি তাদেরকে বলছি, মুখ্যমন্ত্রীকে তোমার চ্যানেলের মাধ্যমে আমি সরাসরি বলছি যে আপনি চুরি বন্ধ করুন, আপনি স্বচ্ছ নিয়োগ করুন, তাহলে কোনো মামলা হবে না।
কলকাতা হাইকোর্টে মামলা হলেই স্টে হয় না, মামলা হলেই প্যানেল বাতিল হয় না। আপনাদের দুর্নীতি সামনে আছে, দুর্নীতি দেখিয়ে পেরেছে সবাই, আপনার দুর্নীতি সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এর জন্য প্যানেল বাতিল হয়েছে। এবার সেকেন্ড বিষয়টা আছে তোমার সার্ভিস রেস্টুরেন্ট, যারা দোষ করেনি তারা কেন শাস্তি পেলো। দেখো সিম্পল কথা বলছি, যারা দোষ করেনি এর মধ্যে অনেককে আমি চিনি যাদের ঘুষ দেওয়ার ক্ষমতা ছিল না, আমি বারবার বলেছি। অনেককে আমি চিনি যাদের 5,000 টাকা ঘুষ দিতে পারতো না, বা বাবা মা সবজিওয়ালা ফুলওয়ালা। আমার একজনকে চিনি আমি, তার মা অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করেছে, বাবা ছিল না, মা ফুল বিক্রি করতো, 5,000 টাকা একসাথে তিনি চোখে দেখেননি, সে ঘুষ দিয়েছে আমি বিশ্বাস করি না। সেই ছেলেটা চাকরি পেয়েছে, সে দুর্নীতির মধ্যে থাকতে পারে আমি জানি, হতে পারে না, কারণ সে তার রেজাল্ট খুব ভালো ছিল। এরকম অনেকজন আছেন, তারা বলি হলো। কেন বলি হলো? বলি হলো কারণ এটা সার্ভিস জুরিসপ্রুডেন্স। সার্ভিস জুরিসপ্রুডেন্স এর নিয়ম অনুযায়ী মানে কোনো পাবলিক রিক্রুটমেন্টের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে ট্রান্সপারেন্সি, ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড ইকুয়ালিটি। দেখো ইকুয়াল অপরচুনিটি তো হয়নি, 31 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য কেউ জানে না। ইকুয়ালিটি তো হয়নি, কিছুজন বিশেষ সুবিধা পেয়ে চাকরি পেয়েছে। ট্রান্সপারেন্সি তো নেই, ওএমআর থেকে আরম্ভ করে কিছুই নেই, কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা হলো, কারা নিয়োগ হলো, ইনফ্যাক্ট এখনো অতিরিক্ত যে 1,000 মতো নিয়োগ হইলো সেগুলো কারা, সেগুলো পর্ষদ আজ পর্যন্ত জানায়নি, এটা নাহলে তরুণদের আজ পর্যন্ত জানায়নি। ফলে এই সার্ভিস জুরিসপ্রুডেন্সের যেটা নিয়ম, যে সুপ্রিম কোর্টের রাইটেও দেখবে আর্টিকেল 40 এবং 16 হিসাবে পুরো প্যানেলটাই বাতিল গেছে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, ত্রিপুরাতে 10,300 চাকরি বাতিল গেছিল সবাই জানি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছে। কেন বাতিল গেছিল মুখ্যমন্ত্রী জানেন কি? ত্রিপুরাতে বাতিল, দেখো বামেদের সম্পর্কে আমার অনেক প্রবলেম আছে, ওই 10,300 চাকরি বাতিল দুর্নীতির জন্য বা টাকা খাওয়ার জন্য যায়নি। 10,300 চাকরি বাতিল গেছিল নিয়ম না মানার জন্য। হ্যাঁ, নিয়ম না মেনে বামেরা নিজেদের কিছু ক্যাডারকে সুবিধা করতে চেয়েছিল হয়তো, কিন্তু নিয়ম না মানার জন্য বা দুর্নীতি পুরো প্যানেল বাতিল গেছিল। আর এখানে এখানে নিয়ম না মানা থেকে শুরু করে দুর্নীতি সবই আছে। সুতরাং ওই মামলায় যা জাজমেন্ট ছিল এই মামলায় হবে, এটা প্রথম দিন থেকে সবাই জানতো, এই সরকার জানতো। সরকার চাইলে বাঁচাতে পারতো, যদি বলে দিত পয়েন্টেড টেন্টেড কারা কারা। পর্ষদ নিজেও বলেছে, সিদ্ধার্থ মজুমদার বলেছে না, আমি কি করে বলবো, আমার পক্ষে বলা সম্ভব না যে করে না সবাই ঠিক। তো সরকার পর্যন্ত, পর্ষদ পর্যন্ত বলতে পারছে না কারা কারা ঠিক, সেক্ষেত্রে কি করে বলবে? তোমরা 26,000-এর কথা বলছো, 26,000 নিয়ে আমি দুঃখিত, আমার খারাপ, 26,000 নিয়ে আমি দুঃখিত, আমার খারাপ লাগছে। দুঃখের বিষয়টা একটু বড় করো রোজিনা। 31 লক্ষ পরীক্ষার্থী, 31 লক্ষ পরীক্ষার্থীর পরিবার, প্রত্যেকটা পরিবারে 5 জন করে থাকলেও কত হয়? প্রায় 1.5 কোটি। 1.5 কোটি মানুষের সাথে যে অত্যাচারটা হলো তার হিসাব পাকিয়ে দেবে।